আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ সারিয়া। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সংসদ সদস্যরা। দুপুরে জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোট দিবেন এমপিরা। শুরুতে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা। এ সময় হাস্যোজ্জ্বল মুখে প্রবেশ করেন ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, বিকাল ৫টায় ভোট শেষ হওয়ার কথা, ভোট শেষ হয়েছে কিনা, আর সংসদ সদস্যরা কি বেরোতে শুরু করেছেন কিনা, নাকি ফল ঘোষণার আগে তারা সংসদ ভবনের কক্ষে থাকছেন, সেখানকার সবকিছু নিয়ে আমাদের জানান। শাহনাজ, আগেই বলা হয়েছিল 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। যেহেতু 5টা বেজে গিয়েছে, ধারণা করা যেতেই পারে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম 2টার পরপরই কিন্তু বেশিরভাগ সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যে আনুষ্ঠানিকতাটা ছিল সংসদের যে অধিবেশন কক্ষে, সেই অধিবেশন কক্ষে সেই ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং ভোট গ্রহণ শেষে কিন্তু সংসদ সদস্যরা সংসদের অধিবেশন কক্ষ থেকে অনেকে বের হয়ে গিয়েছিলেন। আমরা বাইরেও কয়েকজনকে আসতে দেখেছিলাম। কিন্তু এখন কিন্তু আবার নাকি এখনও আবার অনেকে তারা সংসদের যে অধিবেশন কক্ষে প্রবেশ করেছেন। আপনি জানেন যে ভোট গণনার আনুষ্ঠানিকতাটা ভোট গ্রহণের পরপরই শুরু হবে, অর্থাৎ 5টার পরপরই ভোট গণনার আনুষ্ঠানিকতা শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি চিফ হুইপ যিনি আছেন জাতীয় সংসদের, তিনি 5:30টার দিকে একটি ব্রিফ করবেন। ধারণা করা যেতে পারে এর মধ্যে গণনার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আনুষ্ঠানিকভাবে আমাদের যেই ফল রাষ্ট্রপতি নির্বাচনে সে ফল জানিয়ে দেওয়া হবে। এবং গেজেটের আনুষ্ঠানিকতা, যেমনটি আপনি বলছিলেন, গেজেটের যে আনুষ্ঠানিকতা আছে ফল ঘোষণার পর, সেটিও আজকের মধ্যে হয়ে যাবে। এবং আগেই ঘোষণা দেওয়া হয়েছে আগামীকালকে রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজকে যিনি নির্বাচিত হবেন, যেটা আমরা ধারণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি এবং আগামীকালকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি, যদিও 2টার সময় এই ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, আমরা 11টার পর থেকেই দেখেছি সংসদ সদস্যরা কিন্তু সংসদ ভবনে এসেছেন। 12টার দিকে বিরোধী জোটের একটি সংসদীয় দলের সভা ছিল। তারপর সরকার দলীয় সংসদ সদস্যরা বিভিন্ন সময় এসেছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবং যে বিষয়টিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, সরকারি দল বিশেষ করে, যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে এভাবে ভোট গ্রহণ হলো, ভোটাভুটির মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। যদিও ভোটের ফলাফল অনেকটাই অনুমেয়, তবুও একটি গণতান্ত্রিক যাত্রা পথে এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা জেনে যাব আনুষ্ঠানিকভাবে আজকের ভোটের ফলাফল কি হলো এবং আগামীকালকের মধ্যে এই শপথের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হবে। শাহনাজ। জি সাদ, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন সাদ বিন শফিক। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এই মুহূর্তে, আমরা চলে যাচ্ছি সেখানে। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে। 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী
তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। না না রাখেন রাখেন এখন না রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। আপনি বলেছেন স্যার। আমি পড়ে শোনা দিয়ে দেবো নাকি আমি একটু পরে বলে যাবো নাকি? না, এটা এই মুহূর্তে কেউ শুনবে না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার। ওইটাই নিয়ম, ওইটাই কাজ শেষ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে নদী এবং দখল দূষণের খবরাখবর জানাতে আমাদের দুঃখিত, আমরা এই মুহূর্তে জাতীয় সংসদে আবার যেতে চাচ্ছি এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে সহকর্মীরা যুক্ত হতে পারছে না, আমরা দেখছি সংসদ ভবনে এই মুহূর্তে কি চলছে।
দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সবার সাথে কুশল বিনিময় করছেন। এবং যেমনটি বলছিলাম যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন আমাদের সংসদ সদস্যরা। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ছিল 349টি, বিএনপির ছিল 247টি এবং জামাতে প্রার্থীর বাংলাদেশ জামাতে ইসলামের ঐক্যের ছিল 90টি ভোট। জামাতে ইসলামের ঐক্যের অলি আহমদ পেয়েছেন 88টি ভোট এবং বিএনপির ভোট 247টি হওয়া সত্ত্বেও 255টি ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে স্বতন্ত্রের 8টি ভোট হয়তো তিনিই পেয়েছিলেন, এই জন্য তার ভোটার সংখ্যা হয়েছিল 255টি। যেমনটি আগেই জানাচ্ছিলাম, 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা এবং জাতীয় সংসদে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় দুপুর 2টা থেকে এবং চলে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে 255টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এই প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট, যেখানে তাদের ভোটার সংখ্যা ছিল 90টি। এই নির্বাচনের মধ্য দিয়ে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পর বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কাণ্ডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। 3.5 দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যেমনটি জানাচ্ছিলাম, রাষ্ট্রপতি নির্বাচনে 91 সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন, ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে 2/3 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রার্থিতা বৈধ হওয়ার আগে এটা নিশ্চিত হয়ে যায় যে 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিবই বঙ্গভবনে যাচ্ছেন, কারণ দলীয় প্রার্থীর বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা শেষ হয়েছে এবং 255 ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন এবং সংসদ ভবনের আশেপাশে এলাকায় মানুষজন আছে কিনা, তারা কি বলছেন? শাহনাজ, দীর্ঘ 35 বছর পরে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে জয়ী আলমগীর পেয়েছেন 255 ভোট আর বিরোধী দলীয় জোটের প্রার্থী অলি আহমদ তিনি পেয়েছেন 88 ভোট। এবং এই ফলাফল যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলা যায় যে ভোটার ছিলেন 349 জন এবং 349 জনের মধ্যে 343 জন ভোট দিয়েছেন। 343 জন যারা ভোট দিয়েছেন এর মধ্যে 255 ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত বা বিরোধী দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। এবং আপনাকে
আরেকটু জানাই যে 6 জন ভোটার তারা কিন্তু ভোট দান থেকে বিরত ছিলেন এবং বিরোধী দলীয় জোটের 90টি আসন আছে এবং 90 আসনের মধ্যে দুটি ভোট তারা পায়নি। আবার বিএনপির যে আসন সেটি রয়েছে 247টি, 247 জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। একই সাথে তাদের সাথে ভোট দিয়েছেন আরও 8 জন, অর্থাৎ 255 জন ভোটার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। এখন যে বিষয়টি 6 জন যারা ভোটদান থেকে বিরত স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন, তারাও ভোটদান থেকে বিরত ছিলেন। এছাড়া জামাতে ইসলামের একজন সদস্য সাতক্ষীরা 4 আসনে গাজী নজরুল ইসলাম, তিনিও ভোট দান থেকে বিরত ছিলেন। তো ভোটদান যখন শেষ হয়েছে প্রায় 18 মিনিট ধরে এই ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন তিনি ভোটের ফলাফল ঘোষণা করেছেন এবং ঘোষণার পরপরই যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কোলাকুলি করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। বিরোধী দলীয় উপনেতা কোলাকুলি করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বিরোধী দলীয় চিফ হুইপ তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কোলাকুলি করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকার দলীয় সংসদ সদস্যরা তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তো এই নির্বাচন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, যেটা আমরা জানতে পেরেছি। একই সাথে সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হবে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে নিয়ে অনেক আগের আগ্রহ ছিল, যেহেতু প্রকাশ্যে ভোট হবে, সে প্রকাশ্যে ভোট হয়েছে এবং কোন সংসদ সদস্য বা ভোটার কাকে ভোট দিয়েছেন সেটি কিন্তু আসলে জানা যাবে। এবং অবশ্যই সরকার দলীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারা অবশ্যই বিএনপি দলীয় প্রার্থীকেই তারা ভোট দিয়েছেন এবং বিরোধী দলীয় যারা সদস্য রয়েছেন বা ভোটার রয়েছেন তারা কিন্তু বিরোধী দলীয় প্রার্থীকেই ভোট দিয়েছেন এবং বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোট দান যখন চলেছে আমরা দেখেছি যে ভোটার একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তো এখন কথা বলবেন বিরোধী দলীয় উপনেতা, তিনি হয়তোবা এই নির্বাচন নিয়ে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া তিনি জানাবেন। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে সকালে আমি বিরোধী দলীয় উপনেতার সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যাতে নিরপেক্ষ থেকে দলীয় অবস্থানে ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে তিনি তার কাজ পরিচালনা করেন, সেটি তিনি আহ্বান করেছেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিরোধী দলীয় উপনেতার কাছে, যিনি এই নির্বাচনে তার প্রতিক্রিয়া বা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে কিছুটা ব্যতিক্রমধর্মী একটা বিষয় ঘটেছে। আপনারা জানেন মাধ্যমে যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে চৌধুরী বিচারপতি উনি ক্যান্ডিডেট, এবার 2 জন ক্যান্ডিডেট হয়েছে, সরকারি দলের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং আমরা বিরোধী দল পক্ষ থেকেও আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছি। আজকে সেটির উপর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত, আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে এবং জনগণের পক্ষে এবং করবেন
এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে, এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে, এবং বাজেটের বিষয়টি শুধু আছে দুইটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সে কারণেই আমরা 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি, এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দুঃখিত। কারণ জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে আমরা মাঠে আছি, এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত, এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে শেষ হয়নি। এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি, এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে, এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সে আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন, এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন, এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম 70% বেশি এখনো রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য, এবং সেই দিকে তাদেরও এখানে মত এবং সমর্থন রয়েছে। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে, এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন, এবং সে সমস্ত বিষয়ে আমাদেরও সমর্থন থাকবে। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের 90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছেন। আপনারা শুনেছেন, একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। বিদেশে আবুল হাসান নিয়মের মধ্যে থেকে একটু আগে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, আবার নিয়মের মধ্যে থেকে নিয়মটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেটাতে আপনারা ফলাফল পূর্ব নির্ধারিত। এটা কিভাবে গণতন্ত্র
মানে কোনো জনগণকে সচেতন করার জন্য। হয়, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে এই একটা আয়োজনের মাধ্যমে সরকারি যে খরচ হয়েছে বা সরকারি যতটুকুই হোক এইটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, যেহেতু সবকিছু ফলাফলের উপর নির্ধারিত। আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে এটা নেগলিজিবল, নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এ টাকা তো আমাদের খরচ করতেই হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা তারও বেশি নির্বাচন খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না থাকলে মিনিটফুল নির্বাচন হয় না। আমরা ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। সুযোগ নাই, ছিল না, সুযোগ ছিল না, সুযোগ ছিল না, সুযোগ নাই বলে। এখন যিনি রাষ্ট্রপতি নির্বাচন হলেন, সামনের ভোটও হয়তো ওনার অধীনেই হবে বা উনি থাকবেন তখন রাষ্ট্রপতি, প্রত্যাশাটা কেমন আপনাদের? আমাদের প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এদেশের জনগণ কি চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকে ভোট দিতে পারবে অবাধভাবে, সেরকম একটা পরিবেশের নির্বাচন। তো সেই জন্য আমরা সেই প্রত্যাশা করি যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই ভূমিকা উনি নেবেন। না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন। বিদ্যমান সংবিধান, ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং দলীয় একজন ব্যক্তি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি যেহেতু আজকে থেকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, আপনাদের প্রত্যাশাটা অনেক। আপনি কি মনে করেন দলীয় বিধিবিধানের মধ্যে থেকে মাত্র প্রথম কথা হচ্ছে, আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এটাই ওনার একটা পবিত্র দায়িত্ব। সিরিয়াস সম্ভব হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শাহনাজ, বিরোধী দলীয় উপনেতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কথা বলা হলো এবং তিনি জানিয়েছেন যে তারা চান যে নতুন রাষ্ট্রপতি যখন দায়িত্ব নেবেন তিনি দলীয় আদর্শের ঊর্ধ্বে উঠে তিনি পক্ষ ভূমিকা পালন করবেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তো সর্বশেষ তথ্য। জি আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকা থেকে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। বন্দরনগরী জুড়ে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। অন্যান্য দিন কয়েকটি ফিলিং স্টেশন খোলা থাকলেও আজ স্বল্প পরিসরে খোলা ছিল মাত্র একটি ফিলিং স্টেশন। বাকি সবগুলোর গেটে ঝুলছে তালা, জ্বলছে না বাসার চুলা, ঘুরছে না কলকারখানার চাকাও। সবকিছু মিলে জ্বালানির এই সংকটে তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। অন্যান্য দিন নগর জুড়ে অন্তত কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকলেও বৃহস্পতিবারের চিত্র ছিল ভিন্ন। প্রায় সবকটি ফিলিং স্টেশনই বন্ধ ছিল দিনভর। যে কোনো সময় গ্যাসের চাপ আসলে চালু হবে স্টেশন, এমন আশায় কিছু কিছু পাম্পের সামনে অনিশ্চিত সময় নিয়ে অপেক্ষায় ছিলেন যানবাহন চালকরা। অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়েছে দিনে এনে দিনে খাওয়া এসব মানুষ। আর অলস সময় পার করেন ফিলিং স্টেশনের কর্মচারীরা। 2টা ফার্ম খোলা, সবগুলি ফার্ম বন্ধ, তো 2টা খোলা লাগছে কেন? মালিকে মামলা দিতে চাই আমরা। যদি ফার্ম সবগুলি বন্ধ থাকে আমরা বাড়িতে চলে যাবো। 7টা বাজে সিরিয়াল দিয়ে এখনো দাঁড়ায় বসে আছি। এখন আমাদের গ্যাসের টাকা আছে, খিদে আমার খুব কষ্ট হচ্ছে, টাকা নাই আমার কাছে। না পারি মালিক একটা কম নেয় না, পুরো ইনকাম এলা 4টা বাজে বা 5টা বাজক আর ইনকাম দিতে হইব। এই দিতে ফার্ম পাইলে পাই না গ্যাস, একবার গ্যাস নিলে এই গ্যাসে মালিকের ইনকাম ওঠে না। মুখের সামনে গেছি বলতেছে গ্যাস না, লাইন বন্ধ করে দিচ্ছে, আবার আসি এখানে সিরিয়াল দিছি। ভাগ্য বলে এখান থেকে পাইছি, যদি না পাইতাম তাহলে আবার এখান থেকে আরেক জায়গায় যায়, আর নাহলে বসে থাকতে হইতো। আমাদের কালকে সন্ধ্যা 7টা থেকে দিছিলাম, আজ সকাল 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, তারপর থেকে বন্ধ হয়ে গেছে। এমন সংকটের মাঝেও খোলা পাওয়া গেছে মুরাদপুরের একটি ফিলিং স্টেশন। তবে সেখানেও 5টি সরবরাহ লাইনের মধ্যে চালু ছিল মাত্র একটি। চাপ ছিল একেবারেই কম।
তাই দীর্ঘ সারি ছিল যানবাহনের। এভাবে আর কতদিন সংকটে ভুগতে হবে তা নিয়ে ক্ষোভ জানান গাড়ির চালকরা। নির্বাচিত একজন সরকার আসার পরে আমাদের এই পরিস্থিতি, কিন্তু ওনারা কিছু বলতেছে না। এই কালকে চলে আসবে, পরশু চলে আসবে। আমাদের ফ্যামিলি চলতে 1000 টাকা লাগে ডেলি। 1000 টাকা হয়ও না অনেক সময়। 200-300 টাকার গ্যাস দিয়ে কয় গ্যাস নাই, 6 ঘন্টা লাইন ধরে আমার 100 টাকার গ্যাস তো আমরা জ্বালাই ফেলছি। আমাদের অনেক কষ্টের ভিতরে আমাদের দিন যাইতেছে, আমরা অনেক টাকা ঋণও যেতেছি গাড়ি চালাইয়া। হ্যাঁ, কোম্পানি আমাদের দুঃখ কষ্ট বুঝে না, আমাদের ভোগান্তি, আমরাও ধীরে যেতে পারতেছি না এখানে। এই কে এদিকে ঢুকাইতেছে, এদিকে ঢুকাইতেছে, মানে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরতেছে। ইতোমধ্যে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে সার কারখানাগুলো। যাদের বিকল্প ব্যবস্থা নেই বন্ধ হয়ে গেছে সেসব বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাও। বেশিরভাগ বাসাবাড়িতেও জ্বলছে না রান্নার চুলা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। জামালপুরের মাদারগঞ্জে চাচা ভাতিজা হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 7 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দিয়েছেন। মামলায় বলা হয়েছে 2016 সালে বাড়ি থেকে ডেকে নিয়ে চাচা মহর আলী ও ভাতিজা স্বপনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার 3 দিন পর এলাকায় একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। এই ঘটনায় 22 জনকে আসামি করে মামলা করে নিহতের স্বজনরা। এদিকে বগুড়াতে মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যায় 1 জনকে ফাঁসি ও 1 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গাইবান্ধায় হত্যা মামলায় 3 সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 18 জন সাক্ষী উপস্থাপনা করি এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি বিধায় আদালত 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি। ছোট বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়ক। ঘটছে দুর্ঘটনা। যদিও কর্তৃপক্ষের দাবি সড়ক সংস্কারে নেওয়া হয়েছে উদ্যোগ। কাউসার হোসেন রানার রিপোর্ট, ছবি তুলেছেন সাকিব হাওলাদার। বরিশাল নগরীকে জেলার দক্ষিণ প্রান্তের সাথে যুক্ত করেছে দপদপিয়া সেতু। 2011 সালে খুলে দেওয়ার পর আর তেমন সংস্কার হয়নি সেতুটির। তাতে বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। কদিন আগেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। দপদপিয়া সেতুর মতোই এমন বেহাল অবস্থা ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়কের। গৌরনদীর ভুরঘাটা থেকে বাকেরগঞ্জের লেবুখালী পর্যন্ত পথে চলাচলই যেন দায়। গাড়ি চালানো খুব কষ্ট ব্যাপার হয়ে যায়, বুঝছেন, খুব কষ্ট গাড়ি চালানো, ভাঙ্গাচুরা, তারপরে এই অটো রিক্সা মিস্টা দুনিয়ার ঝামেলা। রিপেয়ারিংটা করে দিত, যে ইটা যে মানে কুয়াটা আছে ওইটা সমান করিয়া আবার লেভেল করিয়া 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি একটু জায়গায় সুন্দরভাবে লেভেল করে দিলেই হয়। এই অবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মেরামত শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ, যদিও তা টিকছে না বেশি দিন। জায়গাটা ঠাল হয়ে গেছে, এটা প্রথম ভিটামিন দিই, তারপর আবার পাথর দিই, তারপর আবার পিচ দিই। বর্ষা ছিল বিদায় আমরা শুধু ইট দিয়ে কাজ করছি, এখন একটু রৌদ্র উঠছে বিদায় রিপেয়ারের কাজ করে ভিটামিন দিয়া, হ্যাঁ, এমার্জেন্সি আর কি। মূলত 74 কিলোমিটার দীর্ঘ মহাসড়কের অর্ধেকের বেশি অংশেই সংস্কার প্রয়োজন। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে শেষ করার কথা জানিয়েছেন সহজের নির্বাহী প্রকৌশলী। ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা দৈনন্দিনই বিভাগীয়ভাবে মেরামত করে রাখতেছি এবং এর ভিতরে আমাদের যে অংশগুলো অলরেডি কিছু অংশ টেন্ডার হয়েও গেছে এবং কিছু অংশ টেন্ডার সিদ্ধান্ত হয়েও গেছে। দপদপিয়া পয়েন্টে 5 কিলোমিটার সড়ক মেরামতে সম্পন্ন হয়েছে দরপত্রের প্রক্রিয়া। অক্টোবরে শুরু হবার কথা কাজ, যার খরচ ধরা হয়েছে 11 কোটি টাকা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। মৌলভীবাজারের সড়কের উপর গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা, টমটম ও ব্যাটারি চালিত রিকশার স্ট্যান্ড। একই সাথে নিয়ম বহির্ভূত ও বেপরোয়া চলাচলে বাড়ছে যানজট ও দুর্ভোগ। এসব বাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আব্দুর রব। মৌলভীবাজারের সড়কে উপর এভাবে এমন অবৈধ ব্যবসা নৈরাজ্য কিভাবে গড়ে উঠেছে, প্রশাসন এ ব্যাপারে আসলে
কি ধরনের উদ্যোগ নিচ্ছে, কি বলছেন মৌলভীবাজারের জনগণ? সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি জেলা শহরের মধ্যে একটি পরিচ্ছন্ন শহর হলেও কিন্তু অবৈধ যে টমটম স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড গড়ে ওঠার ফলে শহরে কিন্তু যত্রতত্র এই স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষের আসলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখেছি যে শহরের চাঁদনীঘাট, শমশেরনগর রোড, কুসুমবাগ, বেরির পার্ক, জুবিডর এবং বিভিন্ন এলাকায় আসলে এই যে অবৈধ স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে আসলে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং শহরের এই প্রান্তগুলোতে আসলে প্রবেশদ্বার বলা যায় অনেক জায়গায়, সেই জায়গাগুলোতে আসলে এই যে স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে শহরের ভিতরে প্রায় সময় আসলে যানজট লেগেই থাকে এবং এই যানজটের কবলে আসলে সাধারণ মানুষ পড়েন এবং তারা এক ধরনের দুর্ভোগে পড়েন। আমরা একটু এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে একটু আলাপ করতে চাই, এই যে শহরে যে যানজট এবং এই যে সমস্যাগুলো যদি তারা একটু আমাদের একটু বলেন। জি, আপনারা জানেন এই মৌলভীবাজারের প্রাণকেন্দ্র এম সাইফুর রহমান রোড, সাবেক সেন্ট্রাল রোড, এইখানেই আমাদের মৌলভীবাজারের শহরের মেইন রোড হিসাবে চিহ্নিত রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের যে মৌলভীবাজারের বিভিন্ন ব্যবসায়ীরা এই কেন্দ্র করে আমাদের, বিশেষ করে ব্যবসায়ীরা এই কেন্দ্র করে আমাদের পরিচালনা হয়। কিন্তু দুঃখের বিষয় ইদানিং দেখা যাইতেছে আপনার কিছু অটোরিক্সা যারা প্রতিবন্ধী, তারা প্রথমে 2-4টা অটোরিক্সা দিয়ে শহরে ঢুকলো, এখন দেখা যায় হাজার হাজার অটোরিক্সা বিভিন্ন জায়গায় দ্রুত বেগে চালাইয়া একেবারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায়ই আমরা দেখতেছি, বিশেষ করে বৃদ্ধ শিশুরা স্কুলে যাওয়ার সময় দ্রুত বেগে চালায়। এবং অত্রতত্র বিশেষ করে এখন দেখা যায় যমুনার আশপাশে বিভিন্ন সিএনজি স্ট্যান্ড হয়েছে এবং আমাদের যে পশ্চিম বাজার কেন্দ্র, এখানেও বিভিন্ন যানজটের সৃষ্টি। তা আমরা চাই যে আগে তো আপনার জনপ্রতিনিধিরা ছিল, তখন প্রায়ই আমরা এটা দেখতে পারতাম যে তারা প্রশাসনিকভাবে এটা উদ্যোগ দিত। ইদানিং এটার আমরা দেখতাম পারলাম না। এই কারণে বিশেষ করে আমরা চাইব প্রশাসনের কাছে যে এত সব সিএনজি স্ট্যান্ড যেটা অটোরিক্সার কারণে আমরা বিশেষ করে এম সাইফুর রহমান রোড এটা প্রায়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম একজনের কথা, স্থানীয় যারা আছেন এখানে তাদের কথা শুনছিলাম। আসলে শহরে যে অটোরিক্সাগুলো, বিশেষ করে সিলেট এবং হবিগঞ্জে যে রিক্সাগুলো রয়েছে, ব্যাটারি চালিত রিক্সাগুলো, অধিকাংশ রিক্সা কিন্তু মৌলভীবাজার শহরে এসে প্রবেশ করেছে। এবং আমরা আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই যে এই যে শহরের যত্রতত্র যে সিএনজি স্ট্যান্ড এবং যে অটোরিক্সার যে দৌরাত্ম্য এবং প্রশাসনের আসলে কি ভূমিকা আপনাদের চোখে যদি বলেন। আমরা সাধারণ যে জনগণ, আমরা মনে করি প্রশাসন আসলে উদাসীন। প্রশাসনের প্রতিনিয়ত তদারকি না থাকার কারণেই এই যানজটের এটা চরম দুর্ভোগে মৌলভীবাজারবাসী পড়েছে। এই মৌলভীবাজার শহরটা যত্রতত্র গাড়ি পার্কিং, টমটম, সিএনজি এবং বিদ্যুৎ বা ব্যাটারি চালিত অটোরিক্সার কারণেই অপরিকল্পিতভাবে রাস্তার উপরে স্ট্যান্ড নির্মাণ করে তারা আসলে এই যানজটের সৃষ্টি করছেন। পাশাপাশি ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুনছিলাম আসলে স্থানীয় মানুষজনের কথা এবং প্রশাসনের আসলে এক ধরনের উদাসীনতার ফলে এই শহরে এই যে অবৈধ সিএনজি স্ট্যান্ড, টমটম স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড এবং যে রিক্সার দৌরাত্ম্য বেড়েছে সেটা আসলে কমানো যাচ্ছে না। শাহনাজ। জি, আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজারের সড়কের উপর গড়ে উঠেছে অবৈধ ব্যবসা নৈরাজ্য, এই নিয়ে জানাচ্ছিলেন আব্দুর রব। মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।